হ্যালো স্টুডেন্টস, আমি তারিক আজাদ আর আমি তোমাদের সামনে হাজির হয়েছি ম্যাট্রিক্সের পার্ট 3 অংশ নিয়ে। আর আমি আশা করি যে তোমরা নিশ্চয়ই পার্ট 1 এবং পার্ট 2 দেখেছো। আজকে আলোচনা করব আমি ম্যাট্রিক্সের পার্ট 3 অংশ নিয়ে, এবং এই পার্ট 3 অংশে থাকবে বর্গ ম্যাট্রিক্স, ঊর্ধ্বত্রিভুজ ম্যাট্রিক্স, অধত্রিভুজ ম্যাট্রিক্স, ত্রিভুজ ম্যাট্রিক্স, পরিবর্ত ম্যাট্রিক্স এবং তার সঙ্গে সঙ্গে প্রতিসম ম্যাট্রিক্স এবং বিপ্রতিসম ম্যাট্রিক্স। তাহলে প্রথম আলোচনায় চলে যাই বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স কাকে বলে? বর্গ ম্যাট্রিক্স হচ্ছে কোনো ম্যাট্রিক্সের সারি এবং স্তম্ভ যদি সমান হয়ে যায় তাহলে সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় বর্গ ম্যাট্রিক্স। আমি আবারও বলছি, কোনো ম্যাট্রিক্সের সারি এবং স্তম্ভ যদি সমান হয়ে যায় তাহলে সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় কি? সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় বর্গ ম্যাট্রিক্স। আমি উদাহরণের সাহায্যে ব্যাপারটা ক্লিয়ার করার চেষ্টা করছি। দেখে নাও, 2 3 4 5 7 9 -5 -5 2 18। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, সারি কয়টা আছে আর স্তম্ভ কয়টা আছে? সারি কয়টা আছে দেখি, একটা দুইটা তিনটা। তাহলে সারি হয়ে গেল কয়টা? তিনটা। আর স্তম্ভ কয়টা? একটা দুইটা তিনটা। স্তম্ভ হয়ে গেল কয়টা? তিনটা। তাহলে দেখতে পাচ্ছি এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে সারি এবং স্তম্ভ তিনটা তিনটা করে, অর্থাৎ সারি তিনটা স্তম্ভও তিনটা। তার মানে কি সারি এবং স্তম্ভ কি সমান? অতএব এটা কি বলা যেতে পারে? একটা কি বর্গ ম্যাট্রিক্স। এটা কি বলা যেতে পারে? এটাকে বলা যেতে পারে একটা কি বর্গ বর্গ কি বর্গ ম্যাট্রিক্স। তাহলে এটা হচ্ছে একটা কি? এটা হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স। আমি আরো উদাহরণ নিতে পারি, যেমন মনে করলাম 2 1 3 5। এখানে দেখি সারি কয়টা আছে? একটা সারি দুইটা সারি। তাহলে সারি হচ্ছে কয়টা? দুইটা। স্তম্ভ কয়টা? একটা দুইটা। তাহলে সারিও দুইটা স্তম্ভও দুইটা। তাহলে যেহেতু সারিও দুইটা স্তম্ভও দুইটা, তাহলে এটা কি ম্যাট্রিক্স? এটা হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স। কেননা একটু আগে আমরা শিখলাম কোন ম্যাট্রিক্সের সারি এবং স্তম্ভ সমান হয়ে গেলে সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় বর্গ ম্যাট্রিক্স। সেটা কি বলা হয়? বর্গ ম্যাট্রিক্স। আমি আরো উদাহরণের সাহায্যে দিতে পারি। আমি আরো উদাহরণ দিতে পারি, যেমন দেখে নাও, মনে করলাম এখানে লিখছি আমি -2 5 7 11 2 4 6 9 3 8 7 5 2 12 13 19। তাহলে খেয়াল করো এখানে রো বা সারি কয়টা আছে? সারি কয়টা আছে দেখি, একটা দুইটা তিনটা চারটা। তাহলে সারি কয়টা? চারটা। এই লিখে দিলাম 4 গুণ স্তম্ভ কয়টা আছে? একটা দুইটা তিনটা চারটা। তাহলে স্তম্ভ কয়টা আছে? চারটা আছে। তাহলে দেখতে পাচ্ছি সারিও 4 স্তম্ভও 4, দুটোই 4 4 করে। তার মানে কি সারি এবং স্তম্ভ দুটোই সমান। অতএব এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটাকে আমরা বলতে পারি কি? একটা বর্গ ম্যাট্রিক্স। কি বলতে পারি এটাকে? বর্গ ম্যাট্রিক্স। তাহলে বর্গ ম্যাট্রিক্স কাকে বলে? আমি আবারও বলছি, কোনো ম্যাট্রিক্সের সারি এবং স্তম্ভ যদি সমান হয়ে যায় তাহলে সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় বর্গ ম্যাট্রিক্স। তাহলে নিশ্চয়ই বোঝা গেছে যে বর্গ ম্যাট্রিক্স কি ছিল আসলে। এবার আমরা আলোচনা করব ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স আর হচ্ছে অধ ত্রিভুজ ম্যাট্রিক্স। এই যে বললাম ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স বা অধ ত্রিভুজ ম্যাট্রিক্স, এটা কিন্তু আসলে বর্গ ম্যাট্রিক্সেরই এক একটা ভাগ বা এক একটা পার্ট বলা যেতে পারে। এবং এই ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স বা অধ ত্রিভুজ ম্যাট্রিক্স ব্যাপারটা আসলে কি? মনে করলাম কোনো একটা বর্গ ম্যাট্রিক্স, কি বলছি? কোনো একটা বর্গ ম্যাট্রিক্স, এবং এই বর্গ ম্যাট্রিক্সের কর্ণ বরাবর যে পদগুলো থাকে তাদের মান কিন্তু শূন্য নয়। কি বললাম? কর্ণ বরাবর যে পদগুলো থাকে তাদের মান কিন্তু শূন্য নয়। এবং এই কর্ণ বরাবর পদগুলি বর্গ ম্যাট্রিক্সটা কি করেছে? দুইটা ত্রিভুজাকার অংশে ভাগ করে দিয়েছে। কি করেছে? দুইটা ত্রিভুজাকার অংশে ভাগ করে দিয়েছে। এবং কর্ণ বরাবর পদগুলির নিচের পদগুলি যদি শূন্য হয়ে যায় তাহলে সেটাকে বলা হবে ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স। আর যদি কর্ণ বরাবর যে পদগুলো আছে তার উপরের পদগুলি যদি শূন্য হয়ে যায় তাহলে সেটাকে বলা হবে কি? তাহলে সেটাকে বলা হবে অধ ত্রিভুজ ম্যাট্রিক্স। তাহলে সেটাকে কি বলা হবে? অধ ত্রিভুজ ম্যাট্রিক্স। কেমন? আমি একটা উদাহরণের সাহায্যে ব্যাপারটা ক্লিয়ার করতে যাচ্ছি। দেখে নাও, আমি লিখলাম 2 3 5 0 7 8 0 0 9। তাহলে খেয়াল করো এটা নিঃসন্দেহে এটা একটা বর্গ ম্যাট্রিক্স। দেখো সারি কয়টা আছে? একটা দুইটা তিনটা। স্তম্ভ কয়টা আছে? একটা দুইটা তিনটা।
তাহলে দেখতে পাচ্ছি সারিও 3, স্তম্ভও 3, তাহলে নিঃসন্দেহে এটা একটা কি বর্গ ম্যাট্রিক্স। এবং এই বর্গ ম্যাট্রিক্সের কর্ণ বরাবর যে পদগুলো আছে এই কর্ণ বরাবর পদগুলির মান কিন্তু 0 নয়। এবং এই যে কর্ণ বরাবর পদগুলো আছে এই বর্গ ম্যাট্রিক্সটা কি করেছে, এই কর্ণ বরাবর পদগুলো এই বর্গ ম্যাট্রিক্সটাকে দুইটা ত্রিভুজাকার অংশে ভাগ করে দিয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছি যে এই যে বর্গ ম্যাট্রিক্স এবং এই বর্গ ম্যাট্রিক্সের কর্ণ বরাবর যে পদগুলো, কর্ণ বরাবর পদগুলির নিচের পদগুলো কি হয়ে গেছে, 0 হয়ে গেছে। তাহলে নিচের পদগুলি যেহেতু 0 হয়ে গেছে, অতএব এটা হচ্ছে একটা কি, এটা হচ্ছে একটা ঊর্ধ্ব কি, ঊর্ধ্ব ত্রিভুজ কি, ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স। তাহলে বোঝা গেল যে ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স কাকে বলে। আমি আবারও বলছি, কোন বর্গ ম্যাট্রিক্সের কর্ণ বরাবর পদগুলি 0 নয়, কিন্তু কর্ণ বরাবর পদগুলির নিচের পদগুলি যদি 0 হয়ে যায় তাহলে সেটাকে বলা হয় ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স। কি বলা হয় সেটাকে, ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স। আমি আবার বলছি, কোন বর্গ ম্যাট্রিক্সের কর্ণ বরাবর পদগুলির মান 0 নয়, কিন্তু কর্ণ বরাবর পদগুলির নিচের পদগুলি কি যদি 0 হয়ে যায়, যেমন এখানে কি 0 হয়ে গেছে, তাহলে যদি 0 হয়ে যায় তাহলে যে ম্যাট্রিক্স সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স। বোঝা গেল। এবার আমরা চলে যাব অধ ত্রিভুজ ম্যাট্রিক্স। অধ ত্রিভুজ ম্যাট্রিক্স কি, এক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। কিরকম মনে করলাম, আমি লিখেই দিলাম প্রথমে 2 লিখলাম, 7 লিখলাম, এখানে 9 লিখলাম। কর্ণ বরাবর পদগুলি আমি আগেই লিখে দিলাম, কারণ এদের পদগুলির এই পদগুলির মান কি হবে না, 0 হবে না, 0 হবে না। এখানে লিখলাম 5, লিখলাম 6, এখানে -2, আর এখানে 0, এখানে 0, এখানেও 0। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানেও কিন্তু কর্ণ বরাবর যে পদগুলো আছে এই পদগুলো কিন্তু 0 নয়, কিন্তু কর্ণ বরাবর পদগুলির উপরের পদগুলো কি হয়ে গেছে, 0 হয়ে গেছে। উপরের পদগুলি কি হয়ে গেছে, 0 হয়ে গেছে। তাহলে এটাকে বলা যেতে পারে একটা কি বলা যেতে পারে, এটাকে বলা যেতে পারে একটা অধ কি, অধ ত্রিভুজ কি, অধ ত্রিভুজ ম্যাট্রিক্স। এটা কি বলা যেতে পারে, একটা অধ ত্রিভুজ ম্যাট্রিক্স। তাহলে যদি বলে যে অধ ত্রিভুজ ম্যাট্রিক্স কাকে বলে, তাহলে আমরা উদাহরণটা এইভাবে দিব বা সংজ্ঞাটা এইভাবে দিব। কোনো একটি বর্গ ম্যাট্রিক্সের, আচ্ছা এটা একটা বর্গ ম্যাট্রিক্স, গুণনী কি হবে, সারি কয়টা আছে, 1টা 2টা 3টা, সারি কয়টা 3টা, স্তম্ভ কয়টা 1টা 2টা 3টা, তাহলে স্তম্ভও 3টা সারিও 3টা, তাহলে এটা হচ্ছে একটা কি বর্গ ম্যাট্রিক্স। তাহলে এখানে যে সংজ্ঞাটা আমি বলছিলাম যে অধ ত্রিভুজ ম্যাট্রিক্স কি বা সংজ্ঞাটা কিভাবে দেব, বলবে হবে কোনো বর্গ ম্যাট্রিক্সের কর্ণ বরাবর পদগুলি 0 নয়, কিন্তু কর্ণ বরাবর পদগুলি ম্যাট্রিক্সটাকে দুইটা ত্রিভুজাকার অংশে ভাগ করে, কর্ণ বরাবর পদগুলি কি করে, এই যে বর্গ ম্যাট্রিক্স আছে এটাকে দুইটা ত্রিভুজাকার অংশে ভাগ করে, যদি কর্ণ বরাবর পদগুলির উপরের পদগুলি যদি 0 হয়ে যায়, কর্ণ বরাবর পদগুলির উপরের পদগুলি যদি 0 হয়ে যায় তাহলে সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় অধ ত্রিভুজ ম্যাট্রিক্স। সেটা কি বলা হয়, অধ ত্রিভুজ ম্যাট্রিক্স। তাহলে বোঝা গেল নিশ্চয়ই ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স কি আর অধ ত্রিভুজ ম্যাট্রিক্স কি। আমি আরো সংক্ষেপে বলতে চাই যে একটা বর্গ ম্যাট্রিক্সের কর্ণ বরাবর পদগুলি 0 নয়, আর কর্ণ বরাবর পদগুলির নিচের পদগুলি যদি 0 হয়ে যায় তাহলে সেটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স, আর যদি উপরের পদগুলি 0 হয়ে যায় তাহলে সেটাকে বলা হয় অধ ত্রিভুজ ম্যাট্রিক্স। এতক্ষণ ধরে যখন আমি ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স এবং অধ ত্রিভুজ ম্যাট্রিক্স এর সংজ্ঞা যখন বলছিলাম তখন নিশ্চয়ই তোমরা খেয়াল করবে একটা কথা কিন্তু আমি খুব জোর দিচ্ছিলাম। কি জোর দিচ্ছিলাম, যে বর্গ ম্যাট্রিক্স যে ছিল সেই বর্গ ম্যাট্রিক্সের কর্ণ বরাবর যে পদগুলো ছিল তাদের মান কিন্তু 0 নয়। এই কথাটা কিন্তু আমি খুব জোর দিয়ে বলছিলাম, এই কথাটা কি করছিলাম, খুব জোর দিয়ে বলছিলাম। তাহলে মাথায় একটা প্রশ্ন আসে যে যদি কোনো বর্গ ম্যাট্রিক্সের কর্ণ বরাবর যে পদগুলো আছে তাদের মান যদি 0 হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা তাকে কি বলবো, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো তাকে কি ম্যাট্রিক্স, তাহলে সেক্ষেত্রে সেই যে ম্যাট্রিক্স অর্থাৎ কোনো বর্গ ম্যাট্রিক্সের যদি কর্ণ বরাবর যে পদগুলো আছে তাদের মান যদি 0 হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলবো কি, সেটাকে আমরা বলবো ত্রিভুজ ম্যাট্রিক্স। সেটাকে আমরা কি বলবো, ত্রিভুজ ম্যাট্রিক্স। আমি উদাহরণ দিচ্ছি, মনে করো 0 2 3 5 8 7 3 9 0। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ যে কর্ণ বরাবর যে পদগুলো আছে এদের প্রত্যেকের মান কি হয়ে গেছে, 0 হয়ে গেছে।
এদের প্রত্যেকের মান কি হয়ে গেছে? শূন্য হয়ে গেছে। তাহলে এটাকে আমরা বলতে পারি একটা কি, এটাকে বলতে পারি আমরা একটা কি, ত্রিভুজ কি, ত্রিভুজ কি, ত্রিভুজ ম্যাট্রিক্স। এটা কি বলা যায়? এটাকে বলা যেতে পারে ত্রিভুজ ম্যাট্রিক্স। এটা কি বলা যেতে পারে? ত্রিভুজ ম্যাট্রিক্স। তাহলে যদি সংজ্ঞায় কেউ জিজ্ঞেস করে যে ত্রিভুজ ম্যাট্রিক্স কাকে বলে, তাহলে সংজ্ঞাটা আমরা এভাবে বলবো। নিঃসন্দেহে এটা একটা বর্গ ম্যাট্রিক্স। কেননা তোমরা দেখো যে এখানে সারি কয়টা আছে? একটা, দুইটা, তিনটা। সারি হচ্ছে কয়টা? তিনটা। স্তম্ভ কয়টা? একটা, দুইটা, তিনটা। তাহলে সারিও তিনটা, স্তম্ভও তিনটা। তার মানে সারি এবং স্তম্ভ কি সমান সমান? অতএব নিঃসন্দেহে এটা হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স। তাহলে ত্রিভুজ ম্যাট্রিক্সের সংজ্ঞা যদি বলে তাহলে কি বলবো? বলবো এইভাবে, কোনো বর্গ ম্যাট্রিক্সের, আমি আবার বলছি, কোনো বর্গ ম্যাট্রিক্সের কর্ণ বরাবর পদগুলির মান যদি শূন্য হয়ে যায় তাহলে তাকে বলা হয় ত্রিভুজ ম্যাট্রিক্স। তাহলে তাকে কি বলা হয়? ত্রিভুজ ম্যাট্রিক্স। তাহলে কি বুঝলাম? কোনো বর্গ ম্যাট্রিক্সের কর্ণ বরাবর পদগুলির মান যদি শূন্য হয়ে যায় তাহলে সেই বর্গ ম্যাট্রিক্সকে বলা হচ্ছে কি ম্যাট্রিক্স? ত্রিভুজ ম্যাট্রিক্স। তাহলে সেটাকে কি বলা হচ্ছে? ত্রিভুজ ম্যাট্রিক্স। এখন আমাদের হচ্ছে 5 নম্বর পয়েন্ট, যেটা হচ্ছে পরিবর্ত ম্যাট্রিক্স। পরিবর্ত ম্যাট্রিক্স এর সংজ্ঞা যদি দেখি তাহলে পরিবর্ত ম্যাট্রিক্স, এই যে লিখলাম পরিবর্ত ম্যাট্রিক্স, পরিবর্ত ম্যাট্রিক্স। এখানে যদি সংজ্ঞাটার মধ্যে দেখতে পাই, এই যে পরিবর্ত, এর মধ্যেই কিন্তু অনেকটা অর্থ লুকিয়ে আছে। পরিবর্ত ম্যাট্রিক্সের সংজ্ঞা বা পরিবর্ত ম্যাট্রিক্সের ডেফিনেশন কিছুটা কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে। পরিবর্ত অর্থাৎ পরিবর্তন হচ্ছে। কার পরিবর্তন হচ্ছে? পরিবর্তন হচ্ছে বলতে এখানে সারি এবং স্তম্ভের কিন্তু পরিবর্তন হচ্ছে। সারি এবং স্তম্ভের পরিবর্তনটা কিরকম? অর্থাৎ সারি চলে যাচ্ছে স্তম্ভের জায়গায় এবং স্তম্ভ চলে যাচ্ছে সারি এর জায়গায়। আবারও বলছি, সারি চলে যাচ্ছে কোথায়? স্তম্ভের জায়গায়। আর স্তম্ভ চলে যাচ্ছে কোথায়? সারি এর জায়গায়। তাহলে কোনো ম্যাট্রিক্সের সারি স্তম্ভের জায়গায় এবং স্তম্ভ সারি এর জায়গায় পরিবর্তন করে, অর্থাৎ সারিটাকে স্তম্ভের আকারে লেখে এবং স্তম্ভটাকে সারির আকারে লেখে যে ম্যাট্রিক্সটা আমরা পাচ্ছি সেই ম্যাট্রিক্সটাকেই কিন্তু বলা হচ্ছে কি? সেই ম্যাট্রিক্সটাকে বলা হচ্ছে পরিবর্ত ম্যাট্রিক্স। তার মানে কার পরিবর্তন হচ্ছে এখানে? এখানে পরিবর্তন হচ্ছে সারি এবং স্তম্ভের। আমি ব্যাপারটাকে ক্লিয়ার করতে চাইবো, তার আগে সংজ্ঞাটা আরেকবার বলে দিচ্ছি তোমাদের, যে কোনো ম্যাট্রিক্সের সারি এবং স্তম্ভগুলির পরিবর্তন করে, অর্থাৎ সারি স্তম্ভের জায়গায়, স্তম্ভ সারির জায়গায় পরিবর্তন করে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে বলা হয় পরিবর্ত ম্যাট্রিক্স। তাই কি বলা হয়? পরিবর্ত ম্যাট্রিক্স। আমি উদাহরণের সাহায্যে ব্যাপারটাকে ক্লিয়ার করার চেষ্টা করছি। দেখো, আমি লিখলাম 2, 3, 4, 5, 7, 9, -2, 8, 5, 3, -8, 11। তাহলে এখানে দেখো তো এর ক্রম, কোন ক্রমের ম্যাট্রিক্স এটা? তাহলে গুণি, ক্রম গুণার সময় সারি আর স্তম্ভ গুনতে হয়। সারি কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। সারি হচ্ছে কয়টা? চারটা। স্তম্ভ কয়টা আছে? একটা, দুইটা, তিনটা। তাহলে বুঝে গেলাম যে সারি ছিল কয়টা? চারটা। স্তম্ভ ছিল কয়টা? তিনটা। আচ্ছা, যদি এর পরিবর্ত ম্যাট্রিক্স করি তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা কিভাবে আসবে? দেখো, আমি একটু আগেই বললাম, সংজ্ঞার মধ্যেই বললাম যে পরিবর্ত ম্যাট্রিক্স, যখন আমি সংজ্ঞাটা বললাম তখনই কিন্তু বলছিলাম যে সারি যাবে কোথায়? স্তম্ভের জায়গায়। স্তম্ভ কোথায় চলে আসবে? সারির জায়গায়। স্তম্ভটা কোথায় চলে আসবে? সারির জায়গায়। তাহলে দেখি স্তম্ভটাকে সারির জায়গায় লিখি। এই যে স্তম্ভ দেখতে পাচ্ছ, এটাকে আমি কি করব? এই ঘুরাই দেবো। কি করবো? এটাকে এই ঘুরাই দেবো। তাহলে দেখো, প্রথমে কত আছে? 2 আছে, তারপরে কত আছে? 5 আছে, তারপরে কত আছে? -2 আছে, তারপরে কত আছে? 3 আছে। তাহলে এই প্রথম স্তম্ভ আমরা এই আকারে লিখলাম। 2 নম্বর স্তম্ভ, এটাও কি করবো? এই আকারে লিখবো। তাহলে প্রথমে চলে আসবে কত? 3, তারপরে কত? 7, তারপরে হচ্ছে কত? 8, তারপরে কত? -8। তারপরে 3 নাম্বার, এটাও কি করবো? এইভাবে ঘুরাই দিব। তাহলে প্রথমে কত? 4, তারপরে কত? 9, তারপরে কত? 5, তারপরে কত? 11। তাহলে আমি একটা জিনিস খেয়াল করো, এখানে আমি কি করলাম? স্তম্ভটাকে কি করলাম? সারির জায়গায় লিখলাম। আর সারিটাকেও কি করেছি? দেখো, যে সারি ছিল এটাকে কি করেছি? স্তম্ভ আকারে লিখেছি। দেখো, এটাকে এই ঘুরে গেছে, এটাকে দেখো এই ঘুরে গেছে, এটাকে দেখো এই ঘুরে গেছে, এটাকে দেখো এই ঘুরে গেছে। তাহলে কি এখানে বুঝলাম কি? সারি চলে গেল স্তম্ভের জায়গায় আর স্তম্ভ চলে গেল কোথায়? সারি এর জায়গায়। তাহলে যদি কোনো ম্যাট্রিক্সের সারি স্তম্ভের জায়গায় এবং স্তম্ভ সারির জায়গায় চলে যায় তাহলে যে ম্যাট্রিক্স,
সেই ম্যাট্রিক্সটাকেই কিন্তু বলা হচ্ছে কি পরিবর্ত ম্যাট্রিক্স। কি বলা হয় সেটাকে? পরিবর্ত ম্যাট্রিক্স। এবং এখানে ক্রম, প্রথমটার ক্ষেত্রে ক্রম কত ছিল? 4x3। পরের ক্ষেত্রে ক্রম কত হয়ে যাবে দেখো? ক্রম হচ্ছে কয়টা? তাহলে দেখি ক্রম, 1 নাম্বার সারি, 2 নাম্বার সারি, 3 নাম্বার সারি। সারি হচ্ছে কয়টা? 3টা। স্তম্ভ কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা। তাহলে বোঝা গেল প্রথমের ক্ষেত্রে ম্যাট্রিক্সের ক্রম ছিল 4x3, পরের ক্ষেত্রে ক্রম হয়ে গেল কত? 3x4। তাহলে এটা হচ্ছে একটা পরিবর্ত ম্যাট্রিক্স। এটা কি বলা যেতে পারে? এটাও একটা পরিবর্ত ম্যাট্রিক্স। আমি আরো উদাহরণের সাহায্যে তোমাদের ক্লিয়ার করছি। দেখো তোমরা খেয়াল করো, ভালো মতো খেয়াল করবে। আমি লিখলাম 3 2 5, 2 8 7, 2 8 7। কত ক্রমের ম্যাট্রিক্স? রো কয়টা, সরি সারি কয়টা আছে? 1টা, 2টা, 2টা। স্তম্ভ কয়টা আছে? 1টা, 2টা, 3টা। তাহলে সারি ছিল 2টা, স্তম্ভ হলো কয়টা? 3টা। এবার যদি এর পরিবর্ত ম্যাট্রিক্স করি, পরিবর্ত ম্যাট্রিক্সটা কি করব দেখি। পরিবর্ত ম্যাট্রিক্স হচ্ছে কি? তাহলে দেখি সারি কোথায় যাবে? স্তম্ভের জায়গায়। এই এটা এই নিচে যাবে, এটা এই নিচে চলে আসবে, বা এটা যদি বলি এটা কি করবে? উপরে উঠবে। কত? 3 2। এটা কি হলো? উপরে উঠে গেল। এটা কি হবে? উপরে উঠবে। কত হবে? 2 8। এটা কি হবে? উপরে উঠবে। তার মানে এখানে হবে কত? 5। এখানে যাবে কত? -7। তাহলে এখানেও কি করলাম? এখানেও যদি খেয়াল করো, তাহলে এখানে খেয়াল করলে লক্ষ্য করতে পারবে তোমরা যে স্তম্ভ চলে গেছে সারির জায়গায়। স্তম্ভ কোথায় চলে গেছে? সারির জায়গায়। আর সারি কোথায় চলে আসছে? সারি চলে আসছে স্তম্ভ এর জায়গায়। তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা বলতে পারি পরিবর্ত ম্যাট্রিক্স। এটা কি বলতে পারি? পরিবর্ত ম্যাট্রিক্স। এবং এই ম্যাট্রিক্সের ক্রম কত? সারি কয়টা আছে গুনি? 1টা, 2টা, 3টা। সারি হচ্ছে কয়টা? 3টা। স্তম্ভ কয়টা আছে? 1টা, 2টা। তাহলে বুঝলাম এটা দেখো যে প্রথমের ক্ষেত্রে যখন সাধারণ ম্যাট্রিক্স তখন ছিল কত ক্রমের? 2x3। যখন এর পরিবর্ত ম্যাট্রিক্স করা হলো তখন হয়ে গেল কত? 3x2। বোঝা গেল? তাহলে এই যে পরিবর্ত ম্যাট্রিক্স, এটাকে সাধারণত চিহ্নিত করা হয় কি দিয়ে? চিহ্নিত করা হয় এটাকে A ড্যাশ বা A বড় হাতে T, T ফর ট্রান্সপোজ, ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স, এইভাবে বলা হয়। A ড্যাশ বা AT এইভাবে কিন্তু চিহ্নিত করা হয়। তাহলে যেমন এর পরিবর্ত ম্যাট্রিক্স হচ্ছে এটা, তাহলে এখানে আমরা কি চিহ্নিত করতে পারি? এটাকে আমরা চিহ্নিত করতে পারি কি দিয়ে? এটাকে আমরা লিখতে পারি এটি। এটি ইকুয়াল টু হচ্ছে এটা। তার মানে এটা যদি এ ম্যাট্রিক্স হয়, এটা যদি এ ম্যাট্রিক্স হয়, তাহলে এটা হবে কি? এটি ম্যাট্রিক্স। মানে এর পরিবর্ত ম্যাট্রিক্স হচ্ছে এটা। এইভাবে কিন্তু আমরা পরিবর্ত ম্যাট্রিক্স করব। বোঝা গেল? তাহলে এখন আমাদের লাস্ট আলোচনা সেটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স এবং বি প্রতিসম ম্যাট্রিক্স। এই প্রতিসম ম্যাট্রিক্স বলো বা বি প্রতিসম ম্যাট্রিক্স বলো, এটা কিন্তু আসলে একটা বর্গ ম্যাট্রিক্সের একটা ভাগ বা বর্গ ম্যাট্রিক্সের একটা পার্ট বলা যেতে পারে। তাহলে আমরা যখন প্রতিসম ম্যাট্রিক্স আলোচনা করব, প্রতিসম ম্যাট্রিক্স যখন আলোচনা করব তখন সংজ্ঞাটা এইভাবে বলবো, কোনো বর্গ ম্যাট্রিক্সের, কেননা এটা একটা বর্গ ম্যাট্রিক্সের অংশ একটা বা বর্গ ম্যাট্রিক্সের একটা ভাগ, তাহলে কোনো বর্গ ম্যাট্রিক্সের ম্যাট্রিক্সটি যদি তার পরিবর্ত ম্যাট্রিক্সের সঙ্গে সমান হয়। কি বললাম? কোনো বর্গ ম্যাট্রিক্সের ম্যাট্রিক্সটি যদি তার পরিবর্ত ম্যাট্রিক্সের সঙ্গে সমান হয়, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় প্রতিসম ম্যাট্রিক্স। অর্থাৎ আমরা এখানে বলতে পারবো এটা ছিল মনে করলাম আগের ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে কি? তার পরিবর্ত ম্যাট্রিক্স। তাহলে আগের ম্যাট্রিক্স আর পরিবর্ত ম্যাট্রিক্স কি হয়ে গেছে? পরিবর্ত ম্যাট্রিক্স কি হয়েছে? সমান হয়ে গেছে। তাহলে যে ম্যাট্রিক্সটা, তাহলে সেটাকে বলা হচ্ছে কি? প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে সেটা কি বলা হচ্ছে? প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে? কোনো বর্গ ম্যাট্রিক্সের ম্যাট্রিক্সটি যদি তার পরিবর্ত ম্যাট্রিক্সের সঙ্গে সমান হয়, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় প্রতিসম ম্যাট্রিক্স। আমি উদাহরণের সাহায্যে ব্যাপারটাকে ক্লিয়ার করার চেষ্টা করছি। দেখো ভালো মতো দেখো, মনে করলাম এই হচ্ছে একটা ম্যাট্রিক্স। আমি লিখছি 3 6 9। কি লিখলাম? 3 6 9। এখানেও দিলাম 6, এখানেও দিলাম 9। এখানে লিখলাম 7, এখানে লিখলাম 8, এখানে লিখলাম 8, এখানে লিখলাম 11। তাহলে এবার যদি আমরা এবার পরিবর্ত ম্যাট্রিক্স বার করি, তাহলে কি দাঁড়ায়? দেখো পরিবর্ত ম্যাট্রিক্স, অর্থাৎ সারি চলে যাবে কোথায়? সরি, স্তম্ভ চলে যাবে কোথায়? সারির জায়গায়। লিখি 3 6 9, অর্থাৎ এটা হয়ে যাবে এইভাবে 3 6 9, এইভাবে করে দিলাম। এটা হয়ে যাবে এইভাবে 6 7 8। এবার এটাও কি হবে? এটাও এইভাবে হবে 9 8 11। তাহলে একটা জিনিস তোমরা ভালো মতো খেয়াল করো,
যে এর যেইভাবে পদগুলো সাজানো আছে পরিবর্ত ম্যাট্রিক্সেও কিন্তু একইভাবে সব রকম এলিমেন্টগুলো সাজানো আছে বা পদগুলো সাজানো আছে। এখানে যেই পদটা যেভাবে আছে এখানেও ওই পদগুলো একই জায়গায় একইভাবে অবস্থান করেছে। তাহলে এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা অর্থাৎ এই ম্যাট্রিক্সটা কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে পরিবর্ত ম্যাট্রিক্স আর আগের ম্যাট্রিক্স কিন্তু কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। তাহলে কোনো বর্গ ম্যাট্রিক্সে, কারণ এটা তো একটা বর্গ ম্যাট্রিক্স, এটাও তো একটা বর্গ ম্যাট্রিক্স, তাহলে কোনো বর্গ ম্যাট্রিক্সে যদি পরিবর্ত ম্যাট্রিক্সটি তার আগের ম্যাট্রিক্সের সঙ্গে সমান হয়ে যায় তাহলে সেই ম্যাট্রিক্সটাকে বলা হচ্ছে কি, প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে সেটা কি বলা হচ্ছে, প্রতিসম ম্যাট্রিক্স। আমি যদি আরো উদাহরণ দিতে চাই তাহলে আমাকে এইভাবে বলতে হবে, আমাকে এইভাবে বলতে হবে। মনে করলাম এই হচ্ছে একটা ম্যাট্রিক্স, এই হচ্ছে একটা ম্যাট্রিক্স। এখানে আমি নিলাম তিনটা এলিমেন্ট এক্স ওয়াই জেড, এখানে লিখলাম ওয়াই, এখানে জেড, এখানে লিখলাম ইউ, এখানেও ডাব্লু, এখানেও ডাব্লু, এখানে লিখলাম টি। তাহলে সারি এবং স্তম্ভের পরিবর্তন করি, দেখি পরিবর্তন ম্যাট্রিক্স বার করি। এটি মানে হচ্ছে পরিবর্তন ম্যাট্রিক্স। আচ্ছা, তোমরা একটা কথা খেয়াল রাখবে যে পরিবর্তন ম্যাট্রিক্স কিন্তু আমি একটু আগে বলেছি যে পরিবর্তন ম্যাট্রিক্সকে এটি বা এ ড্যাশ দিয়ে চিহ্নিত করা হয়। এটি, তাহলে এটি যদি বার করি তাহলে স্তম্ভ কোথায় চলে যাবে, সারির জায়গায়। বেশ, লিখি, এই লিখে দিলাম এইভাবে এক্স ওয়াই জেড, এই লিখে দিই এইভাবে ওয়াই ইউ ডাব্লু, এটা লিখে দিই এইভাবে জেড ডাব্লু টি। তাহলে এখানেও একটা জিনিস খেয়াল করো, এই যে আগের যে ম্যাট্রিক্স ছিল এখানে যেই রকম ভাবে পদগুলো বসেছে বা এলিমেন্টগুলো বসেছে ঠিক একইভাবে এই একই ক্ষেত্রে পরিবর্তন ম্যাট্রিক্সের ক্ষেত্রেও কিন্তু একইভাবে পদগুলো বসেছে। দেখো এক্স ওয়াই জেড বা যে কোনো পদগুলো বলো, প্রত্যেকটা পদই কিন্তু একই জায়গায় একই রকম ভাবে বসেছে। তার মানে বলা যেতে পারে যে এটা হচ্ছে একটা কি, এটা হচ্ছে একটা প্রতিসম ম্যাট্রিক্স। কি এটা, প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে, যদি কোনো বর্গ ম্যাট্রিক্সের ম্যাট্রিক্সটি তার পরিবর্ত ম্যাট্রিক্সের সঙ্গে সমান হয়ে যায় তাহলে সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হয় প্রতিসম ম্যাট্রিক্স। সেটা কি বলা হয়, প্রতিসম ম্যাট্রিক্স। এবার আমরা আলোচনা করব বি প্রতিসম ম্যাট্রিক্স। বি প্রতিসম হচ্ছে কোনটা, দেখো ভালো মতো, বি প্রতিসম ম্যাট্রিক্স, বি প্রতিসম ম্যাট্রিক্স। বি প্রতিসম, বি মানে এখানে বোঝাচ্ছে বি প্রতিসম মানে বিপরীত, বিপরীত। কিন্তু বিপরীত কিরকম, বি প্রতিসম মানেই তোমরা খেয়াল রাখবে বিপরীত। যেখানে এক কথা বিপরীত মানে কি, ঋণাত্মক চিহ্নযুক্ত। ঋণাত্মক চিহ্নযুক্ত বলতে বর্গ ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্সটি আগের ম্যাট্রিক্সের সঙ্গে কি, ঋণাত্মক। অর্থাৎ আমরা এই বলতে পারি যে এটি ইজিক্যাল টু হচ্ছে কত, মাইনাস এ। এটি ইজিক্যাল টু কি, এটি ইজিক্যাল টু মাইনাস এ। অর্থাৎ পরিবর্ত ম্যাট্রিক্সটা হয়ে যাবে তার আগের ম্যাট্রিক্সের কি, এই যে মাইনাস দিয়েছি অর্থাৎ কি, ঋণাত্মক চিহ্নযুক্ত। কি, ঋণাত্মক চিহ্নযুক্ত। আবার বলছি, পরিবর্ত ম্যাট্রিক্সটা হয়ে যাবে তার আগের ম্যাট্রিক্সের ঋণাত্মক চিহ্নযুক্ত। তাহলে এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটাকে বলা হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স। কি বলা হয় এটাকে, বি প্রতিসম ম্যাট্রিক্স। আমি উদাহরণের সাহায্যে এই ব্যাপারটা ক্লিয়ার করছি। লিখলাম 0xy মাইনাস এক্স মাইনাস ওয়াই, এখানে লিখলাম 0, এখানে লিখলাম জেড, এখানে লিখলাম কত, জেড, এখানে লিখলাম হচ্ছে কত, মাইনাস জেড, এখানে হচ্ছে কত, 0। মনে করলাম এই ম্যাট্রিক্সটার নাম হচ্ছে কত, এ। এই ম্যাট্রিক্সটার নাম কি, এ। কি দিয়ে চিহ্নিত করলাম, এ। তাহলে যদি আমি কি বার করি, এটি বার করি, এটি বলো, তোমরাই বলো এটি কি হবে, তোমরা নিশ্চয়ই বলতে পারবে। এটা হয়ে যাবে কি, স্তম্ভ চলে যাবে সারির জায়গায়, সারি চলে আসবে স্তম্ভের জায়গায়। এই বেশ লিখলাম 0 মাইনাস এক্স মাইনাস ওয়াই, এটা লিখি এইভাবে এক্স 0 কত, মাইনাস জেড, এটা লিখি ওয়াই জেড 0, অর্থাৎ এটাও আমি এইভাবে লিখলাম। তাহলে এটি ছিল এখানে এটি, বেশ আমি একটা মাইনাস কমন নিলাম। কি করলাম, মাইনাস কমন নিলাম। তাহলে মাইনাস কমন নিলে কি দাঁড়ায় বলো তো, মাইনাস কমন নিলে দাঁড়ায় 0xy, এখানে প্লাস ছিল, এখানে এবার নিঃসন্দেহে মাইনাস হয়ে যাবে। 0z মাইনাস কমন নিয়েছি যেহেতু তাহলে এটা বের হয়ে যাবে, এখানে প্লাস আছে, এখানে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, এখানেও কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। 0 তো 0 আছেই। আর এটা মানে আমরা কি, এটা মানে তো প্রথমেই দেখছি, এটা মানে কি, এটা মানে হচ্ছে এ।
তার মানে হয়ে গেল কি এটি ইকুয়াল হচ্ছে কত মাইনাস এ। তার মানে কি, তার মানে হচ্ছে এটা হচ্ছে একটা বি প্রতিসম ম্যাট্রিক্স। কি এটা? বি প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে বি প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে? কোনো বর্গ ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্সটি যদি তার আগের ম্যাট্রিক্সের ঋণাত্মক চিহ্নযুক্ত হয়। কি বললাম? কোনো বর্গ ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্সটি তার আগের ম্যাট্রিক্সের সঙ্গে যদি বিপরীত চিহ্নযুক্ত হয়ে যায় তাহলে সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় বি প্রতিসম ম্যাট্রিক্স। কি বলা হয়? বি প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে আজকে এই পর্যন্তই ছিল আজকের আলোচনা, এবং এরপরে আমি পার্ট 4 বার করব, এবং পার্ট 4 এর জন্য তোমরা অবশ্যই, তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। এবং আজকে এই পর্যন্তই থাকলো। ধন্যবাদ সবাইকে।